দরজা জানালা বন্ধ করে দাও। এখন শুনতে পাবে ভয়ের জগৎ। হাই হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের জগতে। যারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান 8 এবং আমাদের আরেকটা পেজের নাম আরজে জীবন। দুটো পেজের লিঙ্কে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যারা যারা ঘটনা পাঠিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি চান যে আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা অনেকটা বড় হয়ে যাক, তাহলে আপনারা অবশ্যই আমাদের এই শোগুলো শেয়ার করবেন। শেয়ারের বিকল্প নাই, আর শেয়ার না করলে আসলে আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা বড় হবে না। আর যদি এই ছোট্ট ফ্যামিলিটা বড় না হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা পরবর্তী এপিসোডগুলো নিয়ে আসতে পারবো না। সে চলুন আমরা যে আমাদের প্রথম ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন লেন্সি। ওকে, তার আইডি নাম হচ্ছে লেন্স, যে লিখেছেন আমি ঠিক সে করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আশা করি ভালো আছো। ঘটনাটা শহর থেকে দূরে উত্তরবঙ্গের একটি ছোট্ট গ্রামে এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে বছর দশেক আগে। গল্পের যার সাথে ঘটনাটা ঘটেছিল তার নাম সুমন। মূল ঘটনাটা সুমনের সাথে, যে তখন একটা বেসরকারি কোম্পানিতে মার্কেটিংয়ে কাজ করত। কাজের চাপে মাঝে মধ্যেই তার ফিরতে রাত হয়ে যেত। সেদিন ছিল মঙ্গলবার। সুমন ফিরতে ফিরতে রাত প্রায় 11:30 বেজে গেল। বাস স্ট্যান্ড থেকে তার বাড়ির দূরত্ব প্রায় 3 কিলোমিটার। রাস্তাটা খুব একটা ভালো না, আর রাস্তার দুই পাশে ঘন ঝাড় আর পুরনো আমবাগান। শীতের রাত হওয়ায় কুয়াশার চারপাশ ঝাপসা হয়েছিল। সুমন পুরনো বাইকটা নিয়ে ধীরে গতিতে এগোচ্ছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে পেছন থেকে ডাকছে। সেই বাইকটা নিয়ে তাকালো পিছনের দিকে, কিন্তু অন্ধকার আর কুয়াশা ছাড়া কিছুই দেখা গেল না। সে ভাবলো হয়তো মনের ভুল। আরও 1 কিলোমিটার যাওয়ার পর রাস্তার ধারে একটা বড় বটগাছের নিচে সে দেখলো একজন সাদা শাড়ি পরা বৃদ্ধা বসে আছেন। এই গভীর রাতে এখানে কোনো মানুষের থাকার কথা নয়। সুমন দয়াপরশ হয়ে বাইক থামিয়ে জিজ্ঞেস করলো, ঠাকুমা, আপনি এই রাতে এখানে কেন? কোথাও যাবেন নাকি? বৃদ্ধা মুখ নিচু করে বসেছিলেন। অত্যন্ত ক্ষীণ স্বরে বললেন, বাবা, আমাকে একটু সামনের রেল ক্রসিং পর্যন্ত পৌঁছে দিবি? আমার পা দুটো আর চলছে না। সুমন ইতস্তত বোধ করলেও বৃদ্ধার অসহায়ত্ব দেখে তাকে বাইকের পেছনে বসতে দিল। কিন্তু বৃদ্ধা যখন বসলেন, সুমনের কেন জানি মনে হলো বাইকটা একটু ভারী হলো না, যেন কেউ বসেই নেই। বাইক চলতে শুরু করলো। কুয়াশা আরও ঘন হচ্ছে। হঠাৎ সুমনের ঘাড়ে একটা বরফ শীতল বাতাসের ঝাপটা লাগলো। সে আয়নায় দেখার চেষ্টা করলো বৃদ্ধাকে, কিন্তু অদ্ভুত ব্যাপার, পিছনের সিটে কাউকে দেখা যাচ্ছিল না। সুমনের বুকটা ধক করে উঠল। সে ভাবলো আয়নার অ্যাঙ্গেল হয়তো ঠিক নেই। সে সাহস সঞ্চয় করে কথা বলার চেষ্টা করলো, ঠাকুমা, আপনার বাড়িতে কে কে আছে? কোনো উত্তর নেই, শুধু কানে আসছে একটা অদ্ভুত ফিসফিসানির শব্দ। কেউ যেন মন্ত্র পড়ছে। সুমন লক্ষ্য করলো চারপাশের পরিবেশটা বদলে গেছে। রাস্তার ধারে ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে গেছে। চারপাশ একদম নিস্তব্ধ। রেল ক্রসিংয়ের কাছাকাছি আসতেই সুমন বলল, ঠাকুমা, সামনেই তো রেল ক্রসিং, আপনি কি এখানেই নামবেন? পেছন থেকে আবার একটা ফেসে গলায় উত্তর এলো, আর একটু এগিয়ে চল বাবা, আমি তো অনেক দিন পর বাড়ি যাচ্ছি। সুমন ভয়ে কাঁপতে কাঁপতে হঠাৎ ব্রেক কষলো। সে পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই, সিটটা একদম খালি। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে অনুভব করলো তার কাঁধের ওপর দুটো লম্বা হাত, হাড়গিলে হাত এসে চেপে বসে আছে। সে ভয়ে বাইক ফেলে দিয়ে দৌড়াতে শুরু করলো। পরদিন সকালে গ্রামবাসীরা সুমনকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পায়। তার গায়ে প্রবল জ্বর। সুস্থ হওয়ার পর সুমন যখন সবাইকে ঘটনাটি বলে, তখন গ্রামের মুরব্বীরা জানান ঠিক 10 বছর আগে ওই বটগাছের কাছে এক বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, যার লাশ কেউ নিতে আসেনি। সেই থেকে মাঝে মধ্যেই গভীর রাতে একা পথচারীদের কাছে তিনি লিফট চান। আর একটা কথা ভাইয়া, সেটা হলো আজও নাকি সেই রাস্তায় রাত 12টার পর কেউ একা যাতায়াত করে না। সুমনের সেই বাইকের পেছনের সিটে এখনও নাকি 3টি লম্বা নখের আঁচড় রয়ে গেছে।
এটাই ছিল ভাইয়া আমার ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। আর ভাইয়া আপনার শোটা আমার কাছে অনেক ভালো লাগে। অবশ্যই আপনাদের ভালো লাগে বলেই তো হচ্ছে গিয়ে আমরা এই শোটা কন্টিনিউ করতে পারতেছি। তবে একটা ব্যাপার, একটা কথা, সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি আমাদেরকে সত্যিই ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই শোটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। অবশ্যই আমাদের এই শোটা আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন। সো আমাদের পরবর্তী ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার আইডির নাম জামাল আলী। ওনার ঘটনাটি আমরা পড়ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। এই ঘটনাটি ঘটেছিল যার সাথে, তার নাম আবের। পড়াশোনার জন্য সিলেটে একটি পুরনো মেস বাড়িতে থাকতে গিয়েছিল সে। বাড়িটি ছিল ব্রিটিশ আমলের, বিশাল বড় জানলা আর কাঠের করিবর্গা দিয়ে তৈরি। মেস বাড়িতে ঘর সংখ্যা ছিল 8টি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো একদম শেষ মাথার ঘরটি সবসময় তালাবদ্ধ থাকতো। মেসের বড় ভাইরা বলেছিল ওটা সে স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয় সেটা। আবিরের ঘরটি ছিল ঠিক সেই বন্ধ ঘরের পাশেই। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু সমস্যা শুরু হলো দ্বিতীয় সপ্তাহ থেকে। মাঝরাতে আবিরের ঘুম ভেঙে যেত অদ্ভুত একটা শব্দে। মনে হতো কেউ যেন পাশের বন্ধ ঘরের ভেতরে খুব ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। গ্যাস গ্যাসানোর শব্দ হতো, মেঝেতে লোহা ঘষলে যেমন শব্দ হয় ঠিক তেমন। একদিন সাহস করে আবির বারান্দায় বের হলো, টর্চের আলো ফেললো বন্ধ দরজার দিকে। দেখলো দরজার নিচ দিয়ে কালো রঙের একটা ঘন তরল বেরিয়ে আসছে। সে ভেবেছিল হয়তো বৃষ্টির জল বা পুরনো মোবিল, কিন্তু কাছে গিয়ে যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল। ওটা ছিল টাটকা রক্ত, আর তা থেকে একটা পচা মাংসের গন্ধ বেরোচ্ছিল। পরদিন সকালে আবির মেসের ম্যানেজারকে বিষয়টি জানালো। ম্যানেজার ফ্যাকাশে মুখে বলল, ওদিকে যেও না বাবা, ওটা খোলা বারণ। কিন্তু আবিরের কৌতূহল দমল না। সে লক্ষ্য করলো তার ঘরের ড্রেসিং টেবিলে আয়নার মাঝে মাঝে পেছনের বারান্দায় প্রতিফলন দেখা যায়। সেই রাতে সে আয়নার দিকে তাকিয়ে বসেছিল। রাত ঠিক 1:45। আয়নায় সে দেখলো বন্ধ ঘরের দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে। কোনো শব্দ ছাড়াই ভেতর থেকে বেরিয়ে এলো একটা লম্বা ছায়া। মানুষ নয়, কারণ তার হাতগুলো অস্বাভাবিক লম্বা এবং হাঁটু পর্যন্ত ঝুলে আছে। ছায়াটি ধীর পায়ে আবিরের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। আবির চিৎকার করতে চাইলো, কিন্তু দেখলো তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। এটাকে বোবায় ধরা বলে, ভূত হতে পারতো, কিন্তু সেই স্পষ্ট দেখলো সেই ছায়াটি তার ঘরের দরজার নিচ দিয়ে নিজের লম্বা আঙ্গুলগুলো ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। আঙ্গুলগুলো দেখতে ছিল শুকনো কাঠের ডালের মতো। আবির বিছানায় সিটিয়ে গেল। সে দেখলো সেই আঙ্গুলগুলো ধীরে ধীরে তার বিছানার দিকে এগিয়ে আসছে। ঠিক যখন আঙ্গুলগুলো তার পা স্পর্শ করতে যাবে, ঠিক তখনই ফজরের আজান ভেসে এলো পাশের মসজিদ থেকে। মুহূর্তের মধ্যেই ছায়াটি মিলিয়ে গেল। পরদিন আবির সেই ঘর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। জিনিসপত্র গোছানোর সময় সে আলমারির পেছনে একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। ডায়েরিটি ছিল এই ঘরের আগের ভাড়াটিয়ার। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, ওরা শুধু রাতে আসে না, ওরা আয়নার ভেতরেও থাকে। আমি যখন ডায়েরিটি লিখছি তখনও আমার কাঁধের ওপর উকি দিচ্ছে ওরা। আবির চমকে উঠে আয়নার দিকে তাকালো। আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল না, তার বদলে সে দেখলো একটি কুচকুচে কালো অবয়ব তার ঠিক পেছনে দাঁড়িয়ে আসছে। তার মুখে কোনো চোখ বা নাক নেই, শুধু একটা বিশাল বড় হা করা মুখ। আবির সেদিন ঘর থেকে এক কাপড়ে বেরিয়ে এসেছিল। পরে জানা যায় সেই বন্ধ ঘরে বহু বছর আগে এক তান্ত্রিক মারা গিয়েছিল। সে অমর হওয়ার সাধনা করত। আজও সেই মেজবাড়ির বারান্দায় রাত বাড়লে লোহার শিকল টানার শব্দ পাওয়া যায়। এটাই ছিল ভাইয়া আমার ঘটনাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই আপনার ঘটনাটা ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে ডিয়ার ভিউয়ার্স সেটাও জানাতে পারেন আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে। আর হচ্ছে গিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন। যদি চান যে ইয়েস আমি এই ছোট্ট ফ্যামিলির একটা সদস্য হয়ে যাব, তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে দেবেন। তাহলে আপনিও আমাদের এই ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারবেন। আর যদি চান ঘটনা পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম RJ ফারহান 8 এবং আরও একটা পেজ RJ জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যদি
সত্যি ভালো লাগে, ভালোবাসেন আমাদের এই ছোট্ট ফ্যামিলিটাকে, তাহলে অবশ্যই আমাদের এই এপিসোডগুলো শেয়ার করে রাখবেন। সো চলুন আমরা যাই হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী ঘটনায়। তো পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নাম হচ্ছে নীরব আকাশ। সো ওনার ঘটনাটি আমরা পড়ছি, উনি যেভাবে লিখেছেন আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনাটি ঘটেছিল নীলাদ্রি নামের এক ফটোগ্রাফারের সাথে। সে বন্যপ্রাণীর ছবি তোলার জন্য ডুয়ার্সের এক পুরনো ফরেস্ট বাংলোতে উঠেছিল। বাংলোটি ব্রিটিশ আমলের, কাঠের মেঝে আর ভারী সব আসবাবপত্র। বাংলোর কেয়ারটেকার ছিল বৃদ্ধ রহমত চাচা। সে রুমে ঢোকার সময় নীলাদ্রিকে একটু অদ্ভুত কথা বলেছিল। দাদাবাবু, রাতে যদি কখনো মনে হয় আয়নার আপনার পাশে কেউ দাঁড়িয়ে আছে, ভুলেও তার দিকে সরাসরি তাকাবেন না, শুধু নিজের দিকে তাকে চোখ বন্ধ করে শুয়ে পড়বেন। নীলাদ্রি ভেবেছিল এটা হয়তো পর্যটকদের ভয় দেখানোর জন্য কোনো গল্প। সে হেসে উড়িয়ে দিল। রাত তখন 1টা। বাইরে ঝিঝি পোকার বুনো জানোয়ারের ডাক। পাহাড়ের গায়ে বৃষ্টি শুরু হয়েছে। নীলাদ্রি তার ল্যাপটপের ছবিগুলো চেক করছিল। হঠাৎ সে শুনলো পাশের ঘরে থাকা ড্রেসিং টেবিলের ড্রয়ারটা কেউ টেনে খুললো। ক্যাচক্যাচ শব্দটা খুব স্পষ্ট মনে হলো। কিন্তু রুমে তো সে একাই। সে ভাবলো হয়তো ইঁদুর। সে উঠে গিয়ে ড্রয়ারটা বন্ধ করে দিল। কিন্তু যখনই সে ফিরতে গেল তার নজর পড়ল ঘরের কোণে থাকা বড় আয়নাটার দিকে। আয়নায় সে দেখলো তার পেছনের জানলাটা খোলা, অথচ সে স্পষ্ট মনে করতে পারে সে জানলাটা বন্ধ করেছিল। আরও ভয়ের ব্যাপার হলো আয়নায় জানলার পাল্লাটা নড়ছে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে ঘরের জানলাটা একদম স্থির। নীলাদ্রি আয়নার দিকে এগিয়ে গেল। সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল, কিন্তু তার ঠিক পেছনে আয়নার ভেতরে এসে দেখলো একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে একটি জীর্ণ নীল ফ্রক, আর তার চুলগুলো মুখে এসে পড়েছে। মেয়েটি আয়নার ভেতরে তার দিকে হাত বাড়িয়ে ডাকছিল তাকে। নীলাদ্রি মনে মনে রহমত চাচার কথা ভাবলো। সে চাইল সোজা ঘুরে দেখতে, কিন্তু ভয়ে তার শরীর জমে পাথর হয়ে আছে। সে লক্ষ্য করলো আয়নার ভেতরে সেই মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। মেয়েটির পা মাটির সাথে নেই, সে যেন হাওয়ায় ভাসছে। হঠাৎ মেয়েটি আয়নার ভেতর থেকেই তার হাতটা বাইরে বের করে আনলো। আয়নার কাঁচটা টলটলে জলের মতো কাঁপতে শুরু করলো। নীলাদ্রি অনুভব করলো একটা হরহিম করা ঠান্ডা হাত তার গা স্পর্শ করলো। তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। নীলাদ্রি আর নিজেকে সামলাতে পারলো না। সে জোরে চোখ বন্ধ করে চিৎকার করে উঠলো। কয়েক সেকেন্ড পর যখন সে চোখ খুললো দেখলো ঘরটা একদম শান্ত। আয়নায় শুধু তার নিজের ছবি, জানলাটাও বন্ধ। পরদিন সকালে সে তড়িঘড়ি করে বাংলা ছাড়ার সময় রহমত চাচাকে জিজ্ঞেস করলো ওই মেয়েটি কে ছিল। রহমত চাচা স্লান হেসে বলল, দাদাবাবু, বহু বছর আগে এই বাংলোতে এক সাহেবের মেয়ে নিখোঁজ হয়েছিল। পুলিশ অনেক খুঁজেও পায়নি তাকে। পরে দেখা যায় ড্রেসিং টেবিলের ওই বিশাল আয়নার পেছনে একটা লুকানো কুটুরি ছিল, যেখানে মেয়েটি খেলতে গিয়ে আটকা পড়েছিল। সে সেখানেই দম বন্ধ হয়ে মারা যায়। নীলাদ্রি যখন বাড়ি ফেরে তার ক্যামেরার মেমোরি কার্ড চেক করলো। সে দেখলো একটা ছবিতে তার পেছনে সেই নীল ফ্রক পরা মেয়েটি দাঁড়িয়ে আছে, আর তার হাতের ছাপ নীলাদ্রির কাঁধে স্পষ্ট হয়ে ফুটে উঠছে। এটাই ছিল ভাই আমার ঘটনা। অবশ্যই আমরা যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নাম হচ্ছে গিয়ে মেঘ কন্যা। সো মেঘ কন্যার ঘটনাটি আমরা পড়ছি। উনি যেভাবে লিখেছেন আমিও ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনাটি ঘটেছিল ইমনের সাথে। ইমন একটি আইটি ফার্মে কাজ করে। প্রতিদিনের মতো সেদিন অফিস শেষ করে ফিরতে রাত 1টা বেজে গেল। তার অ্যাপার্টমেন্টে 15 তলা। মাঝরাতে পুরো বিল্ডিং নিস্তব্ধ হয়ে থাকে, শুধু সিকিউরিটি গার্ড গেটে ঝিমোয়। ইমন লিফটে উঠে 15 তলার বাটনে টিপল। লিফটটা যখন উঠতে শুরু করলো তখন সে একাই ছিল। 5 তলায় আসার পর হঠাৎ লিফটটা ঝিলিক দিয়ে বন্ধ হয়ে গেল এবং লাইটগুলো একবার নিভে আবার জ্বলে উঠল। ইমন ভাবলো যান্ত্রিক গোলযোগ হতে পারে, কিন্তু তখনই সে লক্ষ্য করলো লিফটের ডিসপ্লেতে দেখাচ্ছে কেউ একজন বাইরে থেকে ডাউন বাটন টিপছে। অথচ লিফট তো উপরের দিকে যাচ্ছে। হঠাৎ লিফটটা 7 তলায় গিয়ে থেমে গেল এবং দরজা খুলে গেল। দরজা খোলার পর সামনে কাউকেই দেখা গেল না। করিডোরে শুধু আবছা অন্ধকার। ইমন বিরক্ত হয়ে দরজার সেন্সর কাজ করছে না ভেবে ক্লোজ বাটন টিপতে যাবে। ঠিক তখনই সে অনুভব করলো লিফটটা যেন একটু কেঁপে উঠল, ঠিক যেমন কেউ ভেতরে ঢুকলে হয়।
সে একা থাকলেও তার মনে হতে লাগলো লিফটের একদম কোনায় কেউ একজন দাঁড়িয়ে আছে। লিফটের ভেতরটা হঠাৎ করে খুব ঠান্ডা হয়ে গেল, যেন কেউ এসে ফুল স্পিডে চালিয়ে দিয়েছে। আধুনিক লিফটের ভেতরের দিকে আয়না থাকে, এমন মোবাইল টিপছিল, কিন্তু অবচেতন মনে সে আয়নার দিকে তাকাতেই তার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আয়নায় তার নিজের প্রতিচ্ছবির ঠিক পাশে একটি অস্পষ্ট কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটি মানুষের মতো লম্বা, কিন্তু তার কোনো মাথা নেই। ইমন ভয়ে জমে গেল। সে তার পাশে তাকালো, পাশে কেউ নেই, কিন্তু আয়নায় তাকালে দেখা যাচ্ছে সেই মাথাবিহীন ছায়াটি ইমনের দিকে ধীরে ধীরে ঝুঁকে আসছে। লিফটটা তখন 10 তলায়। ইমন পাগলের মতো ওপেন বাটন টিপতে শুরু করলো, কিন্তু দরজা খুললো না। উল্টো লিফটের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসতে লাগলো, যেমনটা যদি কেউ দাঁত দিয়ে হাড় ছিঁড়বে, ঠিক তেমন শব্দ। হঠাৎ ইমনের মনে হলো তার প্যান্টের পকেটে রাখা ফোনটা কেউ স্পর্শ করলো। সে সাহস করে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতে দেখলো লিফটের মেঝেতে ছোট ছোট ভেজা পায়ের ছাপ, অথচ লিফটের ছাদ থেকে পানি পড়ার কোনো জায়গা নেই। সেই পায়ের ছাপগুলো ধীরে ধীরে ইমনের দিকে এগিয়ে আসছে, যেন কি অদৃশ্যভাবে তার দিকে হেঁটে আসছে। 15 তলায় পৌঁছানোর পর যখন দরজা খুললো, ইমন এক দৌড়ে নিজের ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করে দিল। সারা রাত সে আর ঘুমাতে পারলো না। সকালে সে বিল্ডিংয়ের ম্যানেজারের কাছে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে চাইল। ম্যানেজার ফুটেজ দেখে অবাক হয়ে বললেন, ইমন সাহেব, আপনি লিফটে যখন ঢুকলেন তখন আপনি একাই ছিলেন, কিন্তু 7 তলায় যখন দরজা খুললো তখন ফুটেজে দেখা যাচ্ছে একটা কালো ধোঁয়া লিফটের ভেতর ঢুকে আপনার একদম পেছনে গিয়ে দাঁড়িয়েছে। আর আপনি যখন 15 তলায় নামলেন সেই ধোঁয়াটা আপনার সাথেই আপনার ঘরের দিকে বেরিয়ে গেছে। ইমন সেই রাতেই লক্ষ্য করলো তার ঘরের সদর দরজাটা ঠিক বাইরে সেই ভেজা পায়ের ছাপগুলো এখনও রয়ে গেছে, যেগুলো ভেতর দিকে মুখ করা। অর্থাৎ সেই অশরীরী যাত্রীটি এখন আর লিফটে নেই, সেই ইমনের ঘরের ভেতরেই কোথাও আছে। এটাই ছিল ভাইয়া আমার ঘটনা। ঘটনাটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে পড়ে শোনাবেন। অবশ্যই আপনার ঘটনাটাই আমরা পড়ে নিলাম। আজকে যারা যারা ঘটনা পাঠিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাদের এই ছোট্ট ফ্যামিলিটাকে ভালোবাসেন, চান যে এই ছোট্ট ফ্যামিলিটা অনেক অনেক বড় হয়ে যাক, তারা অবশ্যই আমাদের এই শোগুলা, এই এপিসোডগুলা আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। ফেসবুক টাইমলাইনে শেয়ার করার সময় অবশ্যই আপনার কয়েকজন বন্ধুবান্ধবকে ট্যাগ করে দিতে পারেন যে আমি এই শোটা শুনি, আমার কাছে খুব ভালো লাগে, যদি তোরা চাস তোরাও শুনতে পারিস। এভাবেই আমি চাই আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা আস্তে আস্তে বড় হয়ে যাক। আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা যদি সত্যি ভালোবাসা দেন আমাদেরকে, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর যদি আমাদের এই ছোট্ট ফ্যামিলিটাকে বড় না করেন, তাহলে হয়তো আমাদের এই এপিসোডগুলো আর সামনের দিকে নিয়ে যেতে পারবো না। আপনারা যদি আমাদের এই শোগুলো শেয়ার করেন, তাহলে অনেক অনেক মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো, অনেক অনেক ঘটনা পাবো, তাহলে আমাদের এপিসোডগুলো কন্টিনিউ করা সম্ভব। আর যদি শেয়ার না করেন, মানুষের কাছে পৌঁছতে না পারি, আপনার কাছে 5টা ঘটনা আমি পড়ে দিলাম, শেষ। পরবর্তীতে আপনার কাছে কোনো ঘটনা নাই, পরবর্তী এপিসোডটা আমাদের আর করা হবে না, যেহেতু আপনাদের ঘটনাগুলো নিয়েই সাজানো হয় আমাদের ভয়ের জগৎ। আর যদি সত্যি ভালো লেগে থাকে আমাদের এই শোগুলো, যদি চান পরবর্তী এপিসোডগুলো শুনতে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে দিবেন। আর ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলে সেটাই জানতে পারেন কমেন্ট বক্সে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।